আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজার আলোচনা অনুষ্ঠানে বিজনেস আই বাংলাদেশের পেজ থেকে। আজকে আমাদের শেয়ার বাজার নিয়ে আলোচনার বিষয়বস্তু মিউচুয়াল ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসলে কতটা বাজারের জন্য আদর্শ। এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন নিতাই চন্দ্র দেবনাথ, পিএইচডি, এফসিএমএ, প্রফেসর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে পেয়ে আমরা আনন্দিত বিজনেস আই বাংলাদেশের পেজ থেকে। আপনি জানেন যে আমরা নিয়মিত একটি আয়োজন করে থাকি বিনিয়োগকারী ভাই বোনদের জন্য। আজকে আমাদের আপনি জানেন যে আলোচনার বিষয় মিউচুয়াল ফান্ড। আমাদের বাজারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এই বিষয়টি আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে জানানোর জন্য আজকে আসলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। নিশ্চয়ই আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হতে পারবে বলে আশা করছি। তো আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো আমরা প্রশ্নে চলে যাই দেরি না করে। জি, প্লিজ। জি ফয়সাল ভাই, আপনি খুব সম্ভবত একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। সো বাই দিস টাইম মিউচুয়াল ফান্ড কি এই বিষয়টা আসলে একটু যদি আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে জানান। ওকে, থ্যাংক ইউ ফয়সাল ভাই। ফার্স্ট আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি আমাকে ইনভাইট করেছেন। একই সাথে এই করোনা প্যান্ডামিকের মধ্যে আমরা সবাই একটা অল অফ ইয়ার পাসিং এ ভেরি টাফ টাইম। তার মধ্যে আমরা এখানে যারা আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি ফার্স্ট যে কোশ্চেনটা আমাকে করেছেন যে মিউচুয়াল ফান্ড, আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল যে আমার কাছে কিছু পয়সা আছে বাট ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার মতো নলেজ যেটা দরকার সেটা আমার নাই। সো ইন দ্যাট কেস আমি কি করতে পারি? অথবা অন্যভাবে যদি দেখি যে আপনার কাছে ফয়সাল ভাই পয়সা আছে, আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চান বাট ইউ ডোন্ট হ্যাভ টাইম। আপনি হয়তো অন্য একটা বিজনেস করছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ মানি বাট ইউ ডোন্ট হ্যাভ টাইম, আপনার সময় নাই। আর আমার কাছে পয়সা আছে কিন্তু আমার নলেজ নাই। তাহলে আমি কি করতে পারি? আমার আপনার কিন্তু পজিশনটা একই, কারণ আমাদের সাইড থেকে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করব, কিন্তু আমার নলেজ নেই, আপনার সময় নেই। এখন কি করা যায়? এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিছু ইন্ডিভিজুয়াল যারা একটা কোম্পানি ফর্ম করে, সেটার নাম হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ওরা এক্সপার্টিস, প্রফেশনাল মার্কেটে, ওরা জানে যে কিভাবে একটা ফান্ড মার্কেটে ইনভেস্ট করতে হয়। সো ওই সাইড থেকে ওরা আবার ওদের কাছে প্রফেশনালিজম, এক্সপার্টিস সবকিছু আছে, কিন্তু ওদের আবার পয়সাটা প্রয়োজন। সো এভাবে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে মার্কেটে যেভাবে একটা শেয়ার ট্রেড হয়, ঠিক একইভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়াল ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের যে ডিমান্ডগুলো আছে, সেখান থেকে একটা জিনিস কেনার একটা হয় মিউচুয়াল ফান্ডের, আর ওনারা এই টাকাগুলো নিয়ে একটা জায়গায় একত্রিত করে ওদের প্রফেশনালিজম, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস দিয়ে ওরা মার্কেটে ইনভেস্ট করে। দ্যাট মিনস ওরা ইনভেস্ট করছে আমাদের টাকাটা। এর ফলে কি হচ্ছে, ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা আমি বলছি, ওরা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডে ওরা একটা কমিশন বা ওদের একটা ফি যেটাই ওরা পাবে, আর যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আমি এবং আপনি পাবো। এখন আমরা আপনার পক্ষে সরাসরি সেকেন্ডারি মার্কেটে ঢুকে শেয়ার কিনা বা অন্যগুলো কিনা, যেগুলো উইচ ইজ ভেরি রিস্কি, এটা তো আমি পারছি না। তাহলে আমি কি করলাম, একজনের সাহায্য নিলাম যারা ওই ব্যাপারে খুবই এক্সপার্ট। ওরা আমাদের টাকাটা একত্রিত করে ওরা মার্কেটে ইনভেস্ট করবে, কিছু ক্যাপিটাল মার্কেটিং, ম্যাক্সিমামই ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, কিছু পোর্শন ওরা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টও ইনভেস্ট করে, যেটা আমাদের মিউচুয়াল ফান্ড রুলস যেটা 2001 বিসেকের আছে সেই অনুযায়ী ওরা ইনভেস্টমেন্টটা করে থাকে। এখন তাহলে আমি যদি 5000 টাকা দেই, তাহলে এটা কিভাবে পরিমাপ করা হবে? শেয়ারের যেমন একটা শেয়ারের ফেসগুলো 10 টাকা, মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রেও সেই
একই কাজটা করা হয়েছে, প্রতিটা ইউনিট বলি আমরা, সেটা একটার ভ্যালু হচ্ছে 10 টাকা। এখন মিউচুয়াল ফান্ডের মধ্যে আর শেয়ারের মধ্যে পার্থক্যটা কি? আসলে শেয়ারের কিন্তু আপনি যদি দেখেন একটা কোম্পানির স্মলেস্ট ইউনিট, একবারে স্মলেস্ট মালিকানাটাকে আমরা শেয়ার বলি কোম্পানি, এবং ওদের একটা গোয়িং কনসার্ন প্রিন্সিপালটা ওরা ফলো করে। মানে গোয়িং কনসার্ন বলতে বিজনেসটা একটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত চলবে, আমরা এটা জানি না। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে একটা ইন্টারেস্টিং হয়েছে, দুই ধরনের মিউচুয়াল ফান্ড আছে আমাদের মার্কেটে, বাংলাদেশের মার্কেটে। একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। এখন ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলো যেটা আমাদের মার্কেটে 37 ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আছে আজকের ডাটা অনুযায়ী। এই 37টা মিউচুয়াল ফান্ড, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, ওরা যখন প্রথম পারমিশন পায় তখন 10 ইয়ার্সের জন্য ওদেরকে দেওয়া হয়, এবং 10 ইয়ার্সের পরে এই মিউচুয়াল ফান্ডগুলো ক্লোজ হয়ে যাবে। যদি ওখানে কিছু জিনিস পরে চেঞ্জ হয়েছে সেটা আমরা পরের ডিসকাশনে আমরা হয়তো আসবো। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড যেটা, সেটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত ফান্ড ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকবে। কেন বলছি এই কথাটা? ওপেন এন্ডের ক্ষেত্রে আপনি যে কোনো সময় যে ওর কাছ থেকে মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন এবং যে কোনো সময় গিয়ে মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারবেন। ওর কাছে বলতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বুঝিয়েছি। কারণটা ভেরি সিম্পল। আমি যে দুটো ফান্ড বলেছি, একটা হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড যেটা বন্ধ হয়ে যাবে, আর একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলো মার্কেটে ট্রেড হয়। আমাদের যে সেকেন্ডারি মার্কেট যেটা আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলো ট্রেড হয়। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলো ওগুলো মার্কেটে কখনো ট্রেড হয় না। এখন এই যে আমি টাকাটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিলাম, এখন ওরা তো গুড গভর্নেন্স ফলো না করতে পারে, ওরা ওখানে ম্যাল প্র্যাকটিস করতে পারে, আমার টাকা ওরা ওইভাবে লুক আফটার না করতে পারে। তাহলে ওখানে কি করেছে বিসে, তাদেরকে দেখার জন্য একটা কোম্পানিকে যেমন দেখে হচ্ছে আমাদের বোর্ড যেভাবে সুপারভাইজ করে, মনিটর করে, মানে ম্যানেজাররা কি করে, এখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা তাদের ডিউ ডিলিজেন্স শো করছে কিনা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা কোম্পানি সেটা হচ্ছে ট্রাস্টি, হু উইল লুক আফটার দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ওরা প্রয়োজনে ডিরেকশন দেয় যে তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না। সো এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাজ। আরেকটা কোম্পানি এখানে আছে, সেটা হচ্ছে কাস্টোডিয়ান। যারা এই যে সিকিউরিটিস গুলো আছে, আমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যে পয়সাগুলো আছে হাজার হাজার কোটি টাকা, সেটার কাস্টোডিয়ান হিসেবে আবার কিছু কিছু কোম্পানি কাজ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আজ পর্যন্ত 48 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। ট্রাস্টি, মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি হিসেবে যারা কাজ করে ওখানে 8টা আছে। কাস্টোডিয়ানও যারা মিউচুয়াল ফান্ডের কাস্টোডিয়ান হিসেবে আছে, ওরা 8টা কোম্পানি আছে। এখন এই যে মিউচুয়াল ফান্ডগুলো ট্রেড হয় মার্কেটে, আমরা শেয়ারের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে তার ইপিএস কেমন আছে, সে কত ডিভিডেন্ড দিবে, এই জিনিসগুলো আমরা কনসিডার করি, তার পাস্টের পারফরমেন্স কেমন। কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবচেয়ে যে বেশি মানে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, সেটাকে আমরা ন্যাভ বলি। এভরি সানডেতে আপনারা দেখবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ তার লাস্ট থার্সডের যে তার অ্যাসেট আছে, সেই অ্যাসেটটার পার ইউনিট ভ্যালু দিয়ে দেয়। কিভাবে দেয়, যেহেতু আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট একটু আমি বলে নিচ্ছি। ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যত অ্যাসেট আছে তার থেকে তার যদি কোনো লায়াবিলিটি থাকে, নর্মালি লায়াবিলিটি থাকে না, সেটা মাইনাস করে। ফর এক্সাম্পল 500 টাকা অ্যাসেট আছে, 100 টাকা লায়াবিলিটি আছে, তাহলে তার টোটাল হচ্ছে 400 টাকা তার নেট অ্যাসেট ভ্যালু আছে। এই 400 টাকাকে যদি ইউনিট হয়, ফর এক্সাম্পল 100 ইউনিট যদি তার থাকে, 100টা মিউচুয়াল ফান্ড ইউনিট থাকে, তাহলে 100 দিয়ে 400কে ভাগ করলে নেট অ্যাসেট ভ্যালু হবে 4 টাকা। তাহলে এই নেট অ্যাসেট ভ্যালু বাড়তে পারে, কমতে পারে। যদি আপনার অ্যাসেটের মার্কেট ভ্যালু যদি বেড়ে যায়, নেট অ্যাসেট ভ্যালু বেড়ে যাবে, আবার মার্কেটের ভ্যালু যদি কমে যায়, নেট অ্যাসেট ভ্যালু কমে যাবে। আমরা সানডেতে যে ইনফরমেশনটা দেখতে পাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা দেয়, সেখানে দুটো নেট অ্যাসেট ভ্যালু দেয়। একটা হচ্ছে তার কস্ট প্রাইসে, সে যে দামে অ্যাসেটটা কিনেছে, আরেকটা দেয় হচ্ছে তার মার্কেট প্রাইসে। আর যদি আমি ডিসক্লোজার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এরা কখন কখন কি কি ইনফরমেশন দেয়, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে ডিসক্লোজারের ক্ষেত্রে ওরা এভরি সানডেতে ওরা নেট অ্যাসেট ভ্যালুটা ডিসক্লোজ করে, এবং প্রতি 3 মাস পর পর ওরা আমাদের কাছে যে পয়সাটা নিয়েছে সেই পয়সাটা কোথায় কোথায় ইনভেস্ট করেছে
এবং ইনভেস্টমেন্টগুলো এখনকার স্ট্যাটাস কি সেটা আপনার এখন পাবলিশ করে থাকে। আমাদের এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসার পর ওনারা অনেকগুলো কাজ করছেন, এর মধ্যে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি যতটুকু জানি কাজ করছেন। এর মধ্যে একটা কাজ ওনারা যেটা দৃশ্যমান সেটা হচ্ছে, একটু ইন্টারাপ্ট করি, আমরা আসবো। আপাতত আমি আপনাকে ইন্টারাপ্ট করি, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে আমরা অনেক কথা বলবো, আমরা পর্যায়ক্রমে আসি। আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো যে আপনারা যদি একটু শেয়ার করেন বেশি বেশি করে আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের অন্যান্য বিনিয়োগকারী ভাই বোনরা এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবে। আপনাদেরকে বিনিয়োগকারী ভাই বোন যারা ইতিমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, দ্বিতীয় যে প্রশ্নটি এই মুহূর্তে আপনাকে করতে চাই সেটা হচ্ছে আমাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত যে মিউচুয়াল ফান্ড গুলো আছে এইগুলো নিয়ে একটু সংক্ষেপে যদি আপনি বলেন যে আসলে কয়টা মিউচুয়াল ফান্ড আছে বা কি অবস্থায় আছে আসলে বাজারে যে তালিকাভুক্ত যেসব মিউচুয়াল ফান্ড ইতিমধ্যে আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা কিনছেন সেগুলো সম্পর্কে যদি একটু সংক্ষেপে বিস্তারিত বলেন। আমাদের এখানে যে মিউচুয়াল ফান্ডগুলো মার্কেটে যেগুলো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো আছে সেটা আমি বলেছি 37 মিউচুয়াল ফান্ড এখন মার্কেটে ট্রেড হচ্ছে। তো এই 37 যদি আমি দেখি এর মধ্যে আমরা দেখব যে 3টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা মিউচুয়াল ফান্ডগুলো ওরা কন্ট্রোল করে থাকে। সেটা হচ্ছে এলআর গ্লোবাল, রেস আর হচ্ছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এই 3টা অ্যাসেট ম্যানেজমেন্ট, এছাড়াও আরো অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমি যেটা বললাম আপনাদেরকে যে 48 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে লিস্টেড, লাইসেন্স নিয়েছে, কিন্তু এর মধ্যে সবাই কিন্তু এখনো পর্যন্ত তারা ফান্ড নিয়ে মার্কেটে আসেনি। এর মধ্যে এই 3টা মেজর আপনার এখানে আছে। এর বাইরে আরো কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা আমাদের মিউচুয়াল ফান্ডগুলোকে ম্যানেজ করে থাকে আমাদের মার্কেটে এই মুহূর্তে যেগুলো আছে। প্লিজ। এ পর্যায়ে আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আসলে আমাদের বিনিয়োগকারী যেসব ভাই বোনরা মিউচুয়াল ফান্ড কিনতে চায় এখন এখানে বিনিয়োগ করার জন্য কি আসলে কোনো বাধ্যবাধকতা আছে নাকি এটা সবার জন্য ওপেন? এই বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন আমাদেরকে? কারা এই এখানে বিনিয়োগ করবে? আমি বলি, আপনার যদি একটা বিও অ্যাকাউন্ট থাকে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট যেটা আমরা বলি, এভরিবডি ক্যান ইনভেস্ট। আপনি আপনার কাছে পয়সা থাকলে বিও অ্যাকাউন্টে আপনি সরাসরি মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। এখানে এমন নেই যে এটার জন্য এই বাধ্যবাধকতা আছে। শেয়ার যেমন আপনার কাছে পয়সা থাকলে আপনি শেয়ার কিনতে পারবেন, আপনি মিউচুয়াল ফান্ডও অ্যাজ আপনি কিনতে পারবেন। আবার যদি মিউচুয়াল ফান্ড যদি আপনার আইপিও এর মাধ্যমে আসে, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলো যদি আইপিও এর মাধ্যমে আসে তাহলে আপনি আইপিও এর মাধ্যমে প্রাইমারি মার্কেট আপনি মিউচুয়াল ফান্ড আপনি পাবেন। আর এখন আপনি সেকেন্ডারি মার্কেট আপনি ট্রেড করতে পারবেন। আপনার যদি বিও অ্যাকাউন্টে যদি পয়সা থাকে সেই পয়সা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। ওখানে আপনি দেখে নেবেন যে কোন মিউচুয়াল ফান্ডগুলোর কোন অবস্থায় আছে, সে অনুযায়ী আপনি মিউচুয়াল ফান্ডটা আপনি চুজ করতে হবে আপনাকে। সেটা আপনার বুদ্ধি বলেন বা অথবা আপনার এক্সপিরিয়েন্স বলেন, অথবা আপনি কারোর কাছ থেকে একটু সাজেশন নিতে পারেন যাকে আপনি ট্রাস্ট করেন, সেভাবে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন না এই ধরনের কোনো কিছু নেই, লিমিটেশন নাই, এখানে রিস্ট্রিকশন নাই। তো আমাদের বাজারে বিনিয়োগকারী ভাই বোনরা দেখা যাচ্ছে যে অনেক সময় আসলে বাজারে যারা নতুন বিনিয়োগকারী তারা বাজারে প্রবেশ করার পরেই ভুল শেয়ার কেনার মাধ্যমে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে আসলে যারা নতুন বিনিয়োগকারী বা পুরাতনী যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য আসলে এটি কতটুকু নিরাপদ শেয়ার? আমি এখানে যদি বলি, আমি একটু বলে নিচ্ছি, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে কাজ করি। তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের একটা চলমান একটা রিসার্চ আছে, সেটার সাথে আমি ইনভলভ, আমার অন্যান্য কলিগরাও ইনভলভ এটার সাথে। তো ওখানে আমরা যেটা দেখেছি যে আমার যে এই 37 মিউচুয়াল ফান্ড আছে এর মধ্যে দেখা যাচ্ছে 20টা মিউচুয়াল ফান্ডই তার যে নেট অ্যাসেট ভ্যালু সে শো করছে সেটার চেয়ে প্রায় 20% কম দামে মার্কেটে এখন ট্রেড হচ্ছে। কিন্তু যদি আমি জেনারেল প্র্যাকটিসটা আমি দেখি অল ওভার দ্য ওয়ার্ল্ড, একটা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু যেটা দেওয়া থাকে তার 5% কম অথবা বেশির মধ্যে, এই রেঞ্জের মধ্যে মিউচুয়াল ফান্ডগুলো ট্রেড হয়। দ্যাট মিনস আমাদের এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো এখন ডিসকাউন্টেড প্রাইসে ট্রেড হয়। ডিসকাউন্টেড প্রাইস বলতে কম দামে ট্রেড হয়। কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে 55% ডিসকাউন্টেড প্রাইসে ট্রেড হচ্ছে। ফর এক্সাম্পল, একটা মিউচুয়াল ফান্ডের হয়তো নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা আছে, সেটা এখন 5 টাকা মার্কেটে ট্রেড হচ্ছে। দ্যাট মিনস আপনি এভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কম পয়সায় মিউচুয়াল ফান্ডটা পাচ্ছেন। বাট এখন আসে আমি অন্য সাইডটা একটু বলি। এখন
দেখতে হবে সে যে অ্যাসেটটা আমাকে দেখাচ্ছে এই অ্যাসেটটার কোয়ালিটি কেমন, এই অ্যাসেটটা সেলেবল কিনা, অথবা এই অ্যাসেটটা যে প্রাইসে দেখাচ্ছে আসলে এটার প্রাইস অত কিনা, নাকি সে ইনফ্লেটেড প্রাইসে মার্কেট থেকে এটা কিনেছে। একই সাথে দেখতে হবে যে আমি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমার যে ফান্ডটা ম্যানেজ করছে ওরা গুড গভর্নেন্স ফলো করে কিনা, ওরা সমস্ত রুলস রেগুলেশন কমপ্লাই করে কিনা। কোশ্চেনটা হতে পারে যে স্যার আমি বুঝবো কিভাবে, ভাই আমি কিভাবে বুঝবো যে আমার এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কমপ্লাই করে কিনা। আপনি জাস্ট যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে আপনি লাস্ট 10 ইয়ার্সে এরকম 15 থেকে 20টা আপনি পাবেন যারা কমপ্লেইন আছে মিউচুয়াল ফান্ড নিয়ে, অনেক বড় বড় রিপোর্টিংও আছে, অনেক আনঅথরাইজড জায়গায় আপনার ওদের ইনভেস্টমেন্টও আছে। সো মোটা দাগে যদি আমি আপনাদেরকে বলি যে আপনাকে দেখতে হবে যে অ্যাসেটের কোয়ালিটি কেমন, আপনি কোন প্রাইসে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনছেন, এবং যে কোম্পানির মিউচুয়াল ফান্ডটা কিনছেন সেই কোম্পানিটার গুড গভর্নেন্স ফলো করে কিনা। তবে আমি একটা জিনিস আপনাকে বলি যে আমাদের এখনকার যে অবস্থাটা আছে মিউচুয়াল ফান্ডের, আপনারা যদি একটু এই জিনিসগুলো একটু চেক করেন, আমি যে পয়েন্টগুলো বললাম, তাহলে আমার মনে হয় সে অনুযায়ী আপনারা অ্যাসেটের কোয়ালিটি, প্রাইস এবং ওদের গুড গভর্নেন্স দেখে যদি আপনি মিউচুয়াল ফান্ড কিনেন, এবং তাহলে আমার মনে হয় যে এখানে তুলনামূলকভাবে রিস্কটা কম শেয়ার কেনার চেয়ে। প্লিজ। ধন্যবাদ অনেক সুন্দর করে বলার জন্য। একই সাথে যদি আমি মানে আপনার কাছে জানতে চাই যে আসলে এখানে ঝুঁকি কতটুকু, কেননা আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা তো ঝুঁকি নিতে দেখা যাচ্ছে যে অনেকদিন দীর্ঘদিন বাজার খারাপ থাকার কারণে অনেক ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আসলে সামগ্রিকভাবে যদি বলি মিউচুয়াল ফান্ড কাদের জন্য এবং এখানে আসলে ঝুঁকি কতটুকু? দেখুন, সবসময় বলা হয় যে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, মানে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে মিউচুয়াল ফান্ডের আপনার নেট অ্যাসেট ভ্যালু নর্মালি হয়। এই জন্য এখন আসেন কতটুকু রিস্ক আছে। এখন আমাদের যে মার্কেট, আমরা যদি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের আসপেক্টে বলি, আমরা অনেক সময় রিউমার বেস ট্রেড করি, আমরা বোঝার চেষ্টা করি না, বাট দিন দিন কারণটা কি আমাদের কাছে প্রপার নলেজটা নাই। তো আমি একটু বলে নিচ্ছি, এই নলেজের জন্য কিন্তু আমাদের আমি যে ইনস্টিটিউটে কাজ করি, ইনস্টিটিউট কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে, এখন আরো বেশি মানে ফুল ফ্লেজে এখন কাজ চলছে। নলেজটা খুব ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমি একটা যদি এক্সাম্পল দিই রিস্কটা কতটুকু, কিছুদিন আগে একটা মিউচুয়াল ফান্ড আমি দেখেছি তার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 11 টাকা, কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা আমি দেখলাম মার্কেটে ট্রেড হয়েছে 29 টাকায়। এটা আমার মনে হয় বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ছাড়া আর পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমার ডাউট আছে। এখন আপনি 29 টাকায় যখন কিনেছেন, মার্কেট তো অটোমেটিক্যালি একটা কারেকশন হবে, মার্কেটের ধর্মী হচ্ছে কারেকশন হওয়া, এবং 2 মাস পরেই কিন্তু দেখা গেল ওই 29 টাকার মিউচুয়াল ফান্ডটা আবার যে তার নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা, তার কাছাকাছি 12-13 টাকায় চলে আসছে। দ্যাট মিনস রিস্ক আছে যদি আপনি না বুঝে ইনভেস্ট করেন। আপনি যদি দেখেন যে এটা নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা এবং এটা কিন্তু গোয়িং কনসার্ন প্রিন্সিপাল ফলো করে না, যেটা কন্টিনিউ আনলিমিটেড পিরিয়ড থাকবে, 10 বছর পরে এটা লিকুইডেশনে যাবে, তখন কিন্তু আপনি 11 টাকাই পাবেন। কোনো ওয়েতে আপনি 11 টাকার চেয়ে বেশি পাবেন না, বরং আরো কম পাবেন। পরবর্তীতে আলোচনায় আসবে কেন কম পাবেন। 11 টাকা যদি নেট অ্যাসেট ভ্যালু থাকে, যখন লিকুইডেশনে যাবে আপনি 11 টাকার চেয়ে কম পাবেন, 10 টাকা 50, 10 টাকা 60 পয়সা পাবেন। তাহলে আপনি ওই মিউচুয়াল ফান্ড কিভাবে 29 টাকায় আপনি কেনেন? সো ডেফিনেটলি এখানে রিস্ক আছে যদি আমরা রেশনাল বিহেভ না করি। এর আগে আমি যেটা বলেছি, মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এখন মার্কেটে যদি ভলাটিলিটি থাকে, মিউচুয়াল ফান্ডের টাকাটা তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তো মার্কেটে ইনভেস্ট করবে, সে যতই ডাইভার্সিফিকেশন করুক। এখন মার্কেট যদি ভলাটাইল হয়, মার্কেট যদি বিয়ারিশ ট্রেন্ডে থাকে, তাহলে আপনার নেট অ্যাসেট ভ্যালু কমবে। মার্কেট বিয়ারিশ বলতে মার্কেট যদি মানে আস্তে আস্তে যদি সূচক কমতে থাকে, তাহলে কিন্তু আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন ওরা তো আবার গিয়ে মার্কেটে ইনভেস্ট করেছে আপনার হয়ে, ওদের পোর্টফোলিওর যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর ভ্যালু কমে যাবে। সেই স্টকের ভ্যালু কমে গেলে ওর পোর্টফোলিওর ভ্যালু কমবে, পোর্টফোলিওর ভ্যালু কমলে নেট অ্যাসেট ভ্যালু কমবে, আর নেট অ্যাসেট ভ্যালু কমলে অটোমেটিক্যালি মার্কেটে আপনার মিউচুয়াল ফান্ডের প্রাইসও কমে যাবে। সুতরাং এখানে কিন্তু টাকাটা আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। বাট আমার এবং আপনার চেয়ে ওদের এক্সপার্টিস অনেক বেশি, ওরা মার্কেটকে রিড করতে পারে, ইকোনমিকে রিড করতে পারে। মোস্ট অফ দ্য কেসে আমি বাংলাদেশের না পুরো পৃথিবীর মানে কনটেক্সট আমি বলছি, ওরা মার্কেটকে রিড করতে পারে, ইকোনমিকে রিড করতে পারে, ফোরকাস্ট করতে পারে। ওরা খুব আমার চেয়ে আপনার চেয়ে বেটার ওয়েতে, ওদের ওখানে সেই এক্সপার্টিস আছে।
কনসালটেন্ট আছে, ওদের ওখানে অ্যানালাইস্ট আছে। তো ওরা ওইভাবে যখন টাকাটা ইনভেস্ট করে আপনার হয়ে, আপনি দেখবেন বাই এন্ড লার্জ, আমি যদি বলি লাস্ট 4 ইয়ার্সে ওই ইয়াতে আমরা যে কাজটা করছি আমরা দেখেছি, আমি হয়তো পরেও বলবো এটা 7.44%, 7.44% লাস্ট 4 ইয়ার্সে অ্যাভারেজ কিন্তু ওরা ইনকাম করেছে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলো। সো 7.44 ওরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে ওরা যদি ইনকাম করে থাকে, আমি বলবো লাস্ট 4 বছরে আমরা যদি লাস্ট 1 ইয়ার্স আমরা ক্যাপিটাল মার্কেটকে ভালো অবস্থায় দেখেছি, কিন্তু লাস্ট যদি আপনি 4 বছর দেখেন তাহলে কিন্তু এটা ভালো অবস্থায় নেই। যদি আপনি 4 বছরে কম্পেয়ার, তাহলে তারপরেও কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো আমি বলবো যে 7.44% রিটার্ন, এটা কিন্তু কম না, এটা কিন্তু আমি মনে করি যথেষ্ট। আর আপনি টাকাটা রেখে দিলে 7.44, যদি আপনি যদি দেখেন যে কোনো সময় অনেক বেড়ে গেছে, তখন যদি আপনি বিক্রি করে দেন 1 বছর পরে, আবার যদি কমে যায় কিনেন, তাহলে কিন্তু রিটার্নটা আরো বেশি হয়। কিন্তু আমি যে রিটার্নটা বলেছি, যদি আপনি 4 বছর ধরে একই জায়গায় টাকাটা রেখে দেন, তাহলে 7.44% আপনারা রিটার্ন পেয়েছেন মিউচুয়াল ফান্ডে লাস্ট 4 ইয়ার্সে। জি প্লিজ। ফয়সাল ভাই আপনি জি প্লিজ। জি ধন্যবাদ, সুন্দর করে বুঝিয়ে বলছেন। আমাদের মনে হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা আসলেই উপকৃত হতে পারবে, এবং আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের অনেক প্রশ্ন থাকে মিউচুয়াল ফান্ড নিয়ে, যেগুলো আসলে এই প্রশ্নের উত্তরগুলো তারা জানে না বা পায় না। তো আজকে আপনি যেভাবে বলছেন, আমার মনে হয় যে এর মাধ্যমে বিনিয়োগকারী ভাই বোনরা অনেকগুলো তথ্য জানতে পারবে, যার মাধ্যমে আসলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে তারা আরো একটু আগ্রহী হতে পারবেন। তো এই ক্ষেত্রে এই পর্যায়ে এসে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে মানে মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করবে একজন বিনিয়োগকারী ভাই, রিটার্নটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন আসে বা কেমন পেতে পারে? এখন মানে এই আনসারটা আমি আপনাকে মানে পার্শিয়ালি আগের ইয়ার সাথে দিয়েছি, আমি একটা জিনিস মিস করেছি, সেটা মনে আমার একটু বলা দরকার। আপনি দেখেন আমি তো 7.44% বলেছে, কিন্তু আপনি একটা খেয়াল করে দেখেন এই নতুন যে কমিশন আসার পর কিন্তু ওনারা বন্ড মার্কেটকে কিন্তু ওনারা খুব বেশি করে একটা জায়গায় নিয়ে আসছে। কিন্তু এখন আপনি খেয়াল করে দেখেন, বন্ড মার্কেট যদি এস্টাবলিশড হয়ে যায় এবং সেখানে কিন্তু রিস্কটা কম্পারেটিভলি কম। এখন আমি যদি বন্ড যদি আমি কিনে যদি 8% 9% পাই, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু কম্পিটিশন আরো বেড়ে গেল, যে আমি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো 7.55 নাকি আমি সরাসরি বন্ডে ইনভেস্ট করবো, এই কিন্তু কম্পিটিশনে বেড়ে গেল। এবং যতটুকু শুনছি ওনার বিসেক এখন যদি বন্ডের কোনো পারমিশন দেখা যাবে এগুলো মার্কেটে লিস্টিংও করবে, সেক্ষেত্রে কিন্তু আমি বন্ডও কিনবো। এখন তো আমরা সবাই শেয়ার কিনি, সবকিছু আমরা শেয়ারের সাথে কম্পেয়ার করি, কিন্তু যখন বন্ড চলে আসবে তখন কিন্তু আমি মিউচুয়াল ফান্ডকে কিন্তু বন্ডের সাথে আমি কম্পেয়ার করবো। এবং বিসেক আরেকটা যে কাজ করছে মিউচুয়াল ফান্ডের জন্য, আমি সবচেয়ে যেটা মানে পটেনশিয়াল আমার কাছে মনে হয়, আমরা তো সবসময় নেগেটিভটা বলি, পটেনশিয়ালের যদি আমি দেখি, বিসেক একটা যেটা করছে যে আমরা তো এখন পর্যন্ত ঢাকা, চিটাগাং বা একবারে মেগা সিটি যেগুলো আছে ওগুলো কেন্দ্রিক কিন্তু আমাদের শেয়ার মার্কেটটা আছে, ওনারা এর বাইরে মার্কেটটাকে নিয়ে যেতে যাচ্ছে। এখন এর বাইরে যদি আপনি মার্কেটটাকে নিয়ে যেতে চান, আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমার কাছে পয়সা আছে নলেজ নাই, তাহলে এই যে প্রান্তিক ইনভেস্টর যারা আছে ওনারা তাহলে কোথায় আসবে? ওনারা কিন্তু ডেফিনেটলি প্রথমে মিউচুয়াল ফান্ডই কিনবেন। সো মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা পটেনশিয়ালিটি কিন্তু আমি দেখছি। আর ওনারা যদি প্রথমে মিউচুয়াল ফান্ড না কিনে, ওনারা যদি ওই শেয়ারই কিনে, সবাই মিলে যদি শেয়ার কিনে, তাহলে কিন্তু আনফরচুনেটলি আমরা 96 বা 2010 এর মতো আমরা আরেকটা দেখবো। তো সেটা হবে না। কিন্তু আমাদের একটা বিরাট একটা অপরচুনিটি আছে। অপরচুনিটি কেন আছে? আমাদের এখানে মিউচুয়াল ফান্ডের যে সাইজটা মার্কেটে, সেটা অনেক অনেক কম। আমার টোটাল ইকোনমি যদি বলি, টোটাল ইকোনমি তো প্রায় 33 লক্ষ কোটি টাকা। আমাদের যে জিডিপির সাইজ যদি বলি 33 লক্ষ বা তার চেয়ে বেশি আমাদের জিডিপির সাইজ, আর সেখানে আমাদের মিউচুয়াল ফান্ড কিন্তু 33,000 কোটি টাকাও নাই, ইভেন 20,000 কোটি টাকাও নাই। দ্যাট মিনস 1%-এর চেয়ে কম আমাদের মিউচুয়াল ফান্ড। সেখানে আপনি যদি মানে ডেভেলপড কান্ট্রিগুলো দেখেন, সুইজারল্যান্ড দেখেন, যাদের মিউচুয়াল ফান্ড হচ্ছে তাদের জিডিপির প্রায় 180%-এর চেয়ে বেশি, ইউএসএ তে হচ্ছে আপনার 100%-এর চেয়ে বেশি। পাশের দেশে যদি আপনি দেখেন তাদেরও কিন্তু 14-15% আছে, সেখানে আমরা এখনো 0.55%-এ নিয়ে আছি। সো দেয়ার ইজ এ হিউজ potentiality for the development of mutual fund industry in Bangladesh. বাংলাদেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করার একটা আমি মনে করি বিরাট একটা সুযোগ আছে। এবং যদি এখানে প্রফেশনালিজম যদি এখানে হয়, তাহলে আপনি যে আমাকে কোশ্চেনটা করেছেন এখন রিটার্নটা কেমন আসবে, ডেফিনেটলি মানি মার্কেটে আমরা যে রিটার্নটা পাচ্ছি সেটা হচ্ছে এখন কত 6%, তারপর ট্যাক্স কেটে আপনি পাচ্ছেন 5.5%, যদি তাও আপনি
সরকারি ব্যাংকে রাখলে আপনি এর চেয়ে কম পয়সা পাবেন। এবং আমাদের যে পার ক্যাপিটা ইনকাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে এই যে ডেভেলপমেন্টের কারণে, তাহলে মানুষের মধ্যে যখন পয়সা চলে আসবে, সেভিংস বেশি হয়ে যাবে, তখন দেখা যাবে 3 থেকে 4 বছর পরে দেখা যাবে যে এই যে এখন 9-6 করেছে গভর্নমেন্ট, 6% আর 9%, 6%কে তখন করে দিবে 4-6 করে দিবে। তাহলে কিন্তু আমি মনে করছি যদি আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে ডেফিনেটলি, আর ওই সুযোগটা যদি আমরা আসলেই অ্যাচিভ করতে চাই, তাহলে আমার দৃষ্টিভঙ্গি থেকে মিউচুয়াল ফান্ডের ডেভেলপমেন্ট ছাড়া আমার কাছে মনে হয় এটা খুবই অসম্ভব একটা ব্যাপার হবে। হ্যাঁ, বন্ড মার্কেট আসছে, কিন্তু মিউচুয়াল ফান্ড এখানে প্লে সিগনিফিকেন্ট রোল। জি প্লিজ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে সুন্দর আলোচনা হচ্ছে। তো এই পর্যায়ে আমি জানতে চাই আসলে ভালো মিউচুয়াল ফান্ড চেনার উপায়টা, আমাদের বিনিয়োগকারী ভাই বোনরা যে বিনিয়োগ করবে কি হইলে আসলে ভালো মিউচুয়াল ফান্ড, এটা কিভাবে নির্ধারণ করা যায়? এটা আপনি খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। আমরা যখন শেয়ার কিনি তখন আমরা যে কি করি, আমরা যে দেখি তার ইপিএস কত, ইপিএস বলতে পাস্ট ইপিএস, যেটা ব্যক্তিগতভাবে আমি অত বেশি গুরুত্ব দিই না, পাস্ট ইপিএসটা আমরা দেখি কি সে লাস্ট ইয়ারে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে, হ্যাঁ আমরা দেখি যে তার কোম্পানির প্রসপেক্ট কেমন, এই জিনিসগুলো আমরা দেখি। কিন্তু ইন্টারেস্টিং দেখুন, আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে, সে কত পার্সেন্ট ইপিএস বা আর্নিংস পার ইউনিট আসছে, তার বিজনেসের প্রসপেক্ট কেমন, এই একটা জিনিসও কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। ফর এক্সাম্পল, তার লাস্ট ইয়ারে আর্নিংস পার ইউনিট ছিল 2 টাকা, কারণ কি তার লাস্ট ইয়ারে তার পোর্টফোলিওতে খুব চমৎকার শেয়ার ছিল যেগুলো মার্কেটে অনেক বেশি দাম বেড়েছে এবং সেখান থেকে সে একটা বিরাট অঙ্কের টাকা সে প্রফিট করেছে। কিন্তু সে এবার একটা ভুল ডিসিশন নিয়ে সে এর মধ্যে এমন কিছু স্টক কিনেছে ফেলেছে যেগুলো রিস্কি এবং দাম কমে গেছে। তাহলে কি লাভ হলো? লাস্ট ইয়ারের পারফরমেন্স যদি তার বেটার থাকে, ইট ডাজ নট ইন্ডিকেট যে তার সামনের বছরের পারফরমেন্সটাও বেটার হবে, কারণ এটা তার পোর্টফোলিও চেঞ্জের সাথে এবং মার্কেটে তার সে যে পোর্টফোলিওতে যে শেয়ারগুলো কিনেছে সেই শেয়ারগুলোর দাম বাড়া এবং কমার সাথে তার কি হয়, ডিপেন্ড করে। সো আমরা কিন্তু নর্মালি কি করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ার যদি আমরা কিনি, আমরা দেখি যে ঠিক আছে তার সেলসের গ্রোথ আছে লাস্ট 5 ইয়ার্সে, তার ইপিএস এর গ্রোথ আছে, তার ইন্ডাস্ট্রি গ্রোথ আছে, সামনে হয়তো ডিমান্ডও ঠিকই থাকবে, এটা একটা খুবই এসেনশিয়াল প্রোডাক্ট, আমরা সেই অনুযায়ী একটা প্রজেকশন করতে পারি। কিন্তু আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন না। আপনাকে ট্রাস্ট করতে হবে, যখন আপনি কিনবেন ঠিক তখনকার তার পোর্টফোলিওটা দেখা। আমি এখানে একটা জিনিস আমার একটা সাজেশনও আছে এখানে, যে আমি যে মিউচুয়াল ফান্ডটা কিনবো এটা 3 মাস পর এখন কি করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বিসেকের রেগুলেশন অনুযায়ী ওরা ডিসক্লোজ করে। আমি মনে করি এভরি উইক তাদের পোর্টফোলিওটা ডিসক্লোজ করা উচিত, কারণ আমি এভরি উইকে আই এম চেঞ্জিং মাই ডিসিশন। আমি কোন মিউচুয়াল ফান্ড আমি কিনবো, আমি কি এক্স ওয়াই জেড আমি কিনবো, আমি দেখবো, কারণ সে তো প্রতিদিন তার ডিসিশনটা চেঞ্জ করে। সে আজকে এক্স, তার পোর্টফোলিওতে এক্স শেয়ারটা বিক্রি করে, ওয়াই শেয়ারটা কিনে। আমি যদি দেখি যে ওয়াই শেয়ারটা টু মাচ একটা ভলাটাইল একটা শেয়ার, যে কোনো সময় দাম কমতে পারে বাড়তে পারে, সুতরাং এবং সাবস্টেনশিয়ালি সে কিনেছে এই ধরনের শেয়ার, তাহলে আমি তার মিউচুয়াল ফান্ডের মার্কেটে বিক্রি করে আমি অন্য একটা মিউচুয়াল ফান্ড কিনবো। কিন্তু আমি যদি 3 মাস পর যদি আমি আপডেট হই, তাহলে ভাই দিস টাইম তো অনেক কিছু হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় এটা তো এখানে কিছু নাই যে ডিসক্লোজ করার মতো, এখানে কিছু নাই। আমি দেখেছি কিছু মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তারা 1 বছরও চেঞ্জ করে নাই কোনো কিছু সিগনিফিকেন্টলি, তাহলে এটা প্রতি সপ্তাহে দিতে আমার মনে হয় না কোনো আপত্তি আছে। অন্যান্য জুরিসডিকশনে আছে এবং নেট অ্যাসেট ভ্যালুগুলো একবারে দেখা যায় ওরা ডেইলি পাবলিশ করে, আমাদের তো 7 ডেজে পাবলিশ করি, ঠিক আছে সেটা করলাম। তাই মনে করি পোর্টফোলিওটা অ্যাভেলেবেল করা উচিত অ্যাটলিস্ট এভরি উইক, তাহলে আমি দেখতে পাবো এবং দেখে আমি বুঝতে পারবো যে আমি কোন মিউচুয়াল ফান্ডটা কিনবো। আগে কিন্তু আমি বলেছি যে আমি তার ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড, সে কি ডিভিডেন্ড দিয়েছে, তার প্রিভিয়াসে কি ইনকাম হয়েছে, সেটা আমি দেখবো না। আমি দেখবো সে গুড গভর্নেন্স ফলো করে কিনা, তার এগেইনস্টে বিসেক কোনো ধরনের কোনো ফাইন করেছে কিনা প্রিভিয়াসলি নিয়ম না মানার কারণে, এবং আমি দেখবো তার পোর্টফোলিওতে কি শেয়ার আছে, এটা পটেনশিয়াল শেয়ার কিনা। আমি দেখবো যে সে এছাড়া মানি মার্কেটে সে কোথায় ইনভেস্ট করেছে বাকি যে টাকাটা আছে। সো এগুলো দেখে অ্যাকচুয়ালি আমি ডিসিশনটা নিতে হবে যে আমি কোন মিউচুয়াল ফান্ডটা অ্যাকচুয়ালি আমার জন্য আমি কিনবো। ডেফিনেটলি আমি দেখবো নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে, আমি ধরে নিলাম আদার থিংস রিমেইন সেম, সবাই গুড গভর্নেন্স ফলো করে, সবাই কমপ্লায়েন্স, কেউ নন কমপ্লায়েন্স না,
তাহলে আমি দেখবো আমি ওই মিউচুয়াল ফান্ডগুলো কিনবো যে মিউচুয়াল ফান্ডগুলো কম্পারেটিভলি তার নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে বেশি কম মানে বেশি ডিসকাউন্টেড প্রাইসে ট্রেড হচ্ছে। ফর এক্সাম্পল দুইটা মিউচুয়াল ফান্ড আছে, দুইটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট ভালো, গুড গভর্নেন্স আছে, তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড সবকিছু ভালো, কিন্তু দুটা মিউচুয়াল ফান্ডের ফর এক্সাম্পল তার নেট অ্যাসেট ভ্যালু বলা আছে 11 টাকা। এখন একটা মিউচুয়াল ফান্ড যদি চলে 10 টাকা 20 পয়সায়, আরেকটা যদি মিউচুয়াল ফান্ড চলে 10 টাকা 10 পয়সায়, তাহলে ডেফিনেটলি আমি 10 টাকা 10 পয়সাটা কিনবো যদি আদার থিংস রিমেইন সেম। এভাবে আমাকে আসলে সিলেক্ট করতে হবে যে আমি কোন মিউচুয়াল ফান্ডটা কিনবো। তার পাস্ট আমি বারবার বলার চেষ্টা করছি, তার পাস্ট এক্সপিরিয়েন্স এখানে আমি কনসিডারেশনে নিব না। হ্যাঁ, অবশ্যই একটা আমার ভালো লাগা থাকতে পারে যে হ্যাঁ সে তো প্রিভিয়াসলি অনেক ভালো ম্যানেজ করেছে, আশা করা যায় যে সামনে সে ভালো ম্যানেজ করতে পারে। বাট দিস ইজ এ ক্যাপিটাল মার্কেট, এখানে নোবডি নোজ যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ডে আফটার টুমোরো, টুমোরো মার্কেটে কি হবে, কোন শেয়ার প্রাইস কমবে বাড়বে আমরা প্রিডিকশন করতে পারি। কিন্তু আমি যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা আমি যদি একটা টেক্সটাইল, আমি যদি ইঞ্জিনিয়ারিং কোম্পানির ইয়ে হই, তাহলে কিন্তু আমি ফোরকাস্ট করতে পারি যে আমি নেক্সট 1 মান্থে কতটুকু সেল করতে পারবো, 2 মান্থে কতটুকু সেল করতে পারবো। এবং যারা ফোরকাস্ট করে সেখানে 1 থেকে 2% এর বেশি ডেভিয়েশন হয় না। জি প্লিজ। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী, জনাব শাকিল রিজভী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। উনি একটা প্রশ্ন করেছেন যে এখানে দক্ষ লোকের অভাব, তা আপনি কি তাই মনে করেন? আসলে এই দক্ষ লোকের অভাব আসলে আমরা কিভাবে ঘুচাতে পারি, আপনি যদি একটু বলেন। আমি একটু ওনাকে আমি আসলে প্রথমে আমি ওনাকে ধন্যবাদ দিই পার্টিসিপেট করার জন্য। আমি সবার আগে একটা জিনিস বলে নিই, আমার আজকের যে ওপিনিয়ন, আমি যে কথাগুলো বলছি, যেহেতু আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, আপনারা জানেন যে ইনস্টিটিউটটা ক্যাপিটাল মার্কেটে নলেজ ডিসেমিনেট করছে একবার নিঃস্বার্থভাবে। তবে আমার যে বক্তব্যগুলো আমি দিচ্ছি সেটা আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমার ইনস্টিটিউটের ওপিনিয়ন না। এখন আমি একটু আগে যে কথাটা বলেছি যে 48 আমার এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। এখন আসেন আমি একটু আসি, আমার খেয়াল করে দেখেন আমার 48টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যেখানে আমার টোটাল অ্যাসেটের ভ্যালু হচ্ছে 12,000 কোটি টাকা। এখন দেখুন আমার মিউচুয়াল ফান্ডের ভ্যালু হচ্ছে 12,000 কোটি টাকা। এই 12,000 কোটি টাকা ম্যানেজ করার জন্য 48টা মিউচুয়াল ফান্ড আর এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। পাশের দেশে যদি আমি ইন্ডিয়ার এক্সাম্পলটা এখানে দেই, ওদের ওখানে অ্যাসেটের ভ্যালু হচ্ছে 24 লক্ষ কোটি রুপি। আমার এখানে 12,000 কোটি, ওখানে হচ্ছে 24 লক্ষ কোটি রুপি। আমি যদি টাকা এবং রুপিকে সমানও ধরে নিই, তাহলে আমাদের চেয়ে ওদের ওখানে প্রায় 200 টাইমস হচ্ছে তাদের অ্যাসেটের ভ্যালু। সেখানে মাত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে 56টা। এখন আমি এটা কেন আনলাম? আমার এখানে 48টা, ওদের এখানে 56টা, কিন্তু ওদের এখানে অ্যাসেটের সাইজ হচ্ছে আমার চেয়ে 200 টাইমস। এনেছি এই কারণে দেখুন শুরুতে যেটা বলেছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ওরা এক্সপার্ট, ওরা প্রফেশনাল, দ্যাটস ওয়াই আমার এই মূল্যবান টাকা আমি ওকে দিচ্ছি। এখন আপনি যদি 48টা কোম্পানিকে আমরা যদি লাইসেন্স দেই, এখন আমার মনে একটা তো প্রশ্ন থেকেই যায় যে 48টা কোম্পানিতে সিও তো ডেফিনেটলি সাউন্ড হবে, তার একটা স্ট্রং রিসার্চ টিম থাকতে হবে। যদি আমি 4 জনের করে একটা টিম করি, তাহলে 200 ইন্ডিভিজুয়াল থাকতে হবে, তারপরে সিনিয়র রিসার্চার, জুনিয়র রিসার্চার, এই মিলে এতগুলো হিউম্যান পাওয়ার, ম্যান পাওয়ার আসলেই মানে কম্পিটেন্ট, এলিজিবল, হু ক্যান ডু দ্যাট, হু ক্যান অ্যানালাইজ দ্যাট আসলে আছে কিনা। আমি হয়তো ওনার সাথে আমি মানে অবশ্যই অফ দ্য রেকর্ডে একমত যে এখানে কিন্তু আমি এখানে বলতে পারি যে আমার এখানে আসলে ডাউট আছে যে আসলে এখানে দক্ষ জনবলের অভাব থাকতে পারে। কিভাবে থাকতে পারে আমি বলতে পারি এভাবে যে আমি যদি পেপারের ইনফরমেশন গুলো নিই লাস্ট 10 ইয়ার্সে, তাহলে 3টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে আমার অবজারভেশন আছে। আমি নাম অবশ্যই এখানে বলবো না। 2টো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে ওনারা নন কমপ্লায়েন্স, ওনাদের ব্যাপারে বিসেক বা পত্রপত্রিকা আমি লেখা দেখেছি, দ্যাট মিনস ওনারা গুড গভর্নেন্স ফলো করেনি। আর আরেকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে আমার কাছে ওদের যে পোর্টফোলিও আমি দেখেছি, দেখে আমার কাছে মনে হয়েছে ওখানে প্রফেশনাল বা এক্সপার্টিস বা অ্যানালিস্টের অভাব আছে। ওরা এমন সমস্ত কিছু মানে স্ক্রিপ্ট ওরা বাই করেছে যেটা ইউজুয়ালি একজন লেমেন যে সেও কেনার কথা না। মিউচুয়াল ফান্ডে তো অবশ্যই পোর্টফোলিওতে না। সো সে এবং আনফরচুনেটলি যে 3টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলেছি, আনফরচুনেটলি ওরাই মার্কেটের মেজরিটি অ্যাসেটটা ম্যানেজ করে থাকে। সো আমার কাছে মনে হয় যে উনি যে কথাটা বলেছেন এই কথাটার সাথে আমি আসলে
এগ্রি করছি। প্লিজ। অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের একজন প্রফেসর, ওখানে আপনি পড়ান। তো আপনি যদি একটু বলেন যে আপনাদের এই প্রতিষ্ঠান আসলে কাদের, কিভাবে, আমরা জানি বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রমের একটা অংশ এখান থেকে পরিচালিত হয়, আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলেন, আসলে কি করা হয় এই প্রতিষ্ঠান থেকে, কি বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হতে পারে এই প্রতিষ্ঠান থেকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কোশ্চেন। ইটস এ প্লেজার ফর মি মানে টু এক্সপ্লেইন টু প্রেজেন্ট মাই মানে ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটটা আসলে এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, গভর্নমেন্ট ফান্ডেড, এবং আমরা এখানে যেটা করে থাকি আপনি যদি দেখেন যে আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম করে থাকি। ইনস্টিটিউটের যে ম্যান্ডেট সেটা হচ্ছে আমরা পুঁজিবাজার রিলেটেড যত রিসার্চ সেটা আমরা করব, সাথে সাথে আমরা একাডেমিক কার্যক্রম পরিচালনা করব। তো ইনস্টিটিউটে 2010 সালে হলেও প্রথমে ইনিশিয়ালি আমরা সেভাবে হয়তো কাজ করতে পারিনি জনবল বা এই কারণে। তো এখন আমরা যে ফুল ফ্লেজে আমাদের নতুন যে সিইও মহোদয়, আমার ম্যাম যিনি জয়েন করেছেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, এরপরে আমরা আপনারা যদি জেনে থাকেন একাডেমিক কার্যক্রমের মধ্যে একটা ট্রিমেন্ডাস একটা আমাদের হচ্ছে, সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন নিয়ে আমরা মাস্টার্স প্রোগ্রাম চালু করছি, এবং এটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেছেন। এটা একবারে বাংলাদেশে ইউনিক একটা ডিগ্রি, এটা কোথাও দেয় না, এবং এটা একবারে স্পেশালাইজড একটা ডিগ্রি। এর আগে আমরা করেছিলাম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট, যেটা 2015 সালে আমরা স্টার্ট করেছি। এছাড়া পুঁজিবাজারে কাজ করার জন্য যেই স্পেশালাইজড জায়গাগুলোতে নলেজ দরকার সেগুলোর উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স আমরা অফার করে থাকি। তো যারা দেখুন, একটু যদি খেয়াল করে দেখেন, আমরা মাস্টার্স প্রোগ্রাম চালু করছি কাদের জন্য, যারা একেবারে অ্যানালিস্ট হিসেবে কাজ করবে, আর প্রাথমিক পর্যায়ে যারা কাজ করবে পুঁজিবাজার নিয়ে তাদের জন্য আমরা ডিপ্লোমা চালু করেছি। সার্টিফিকেট কোর্স স্পেশালাইজড এরিয়াতে যে কাজ করবে সেই জন্য আমরা সার্টিফিকেট কোর্স আমরা সেখানে অফার করেছি। এখন আসুন আমরা যদি এভাবে দেখি, এর বাইরে আমরা কি করছি। একেবারেই যারা আমাদের মার্জিনাল ইনভেস্টর যারা, তারা তো তেমন কিছু বুঝে না, জানে না, আমি উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এটা সারা পৃথিবীতে আছে। তাদের জন্য আমরা এভরি স্যাটারডেতে আমরা বিনামূল্যে আমরা একটা ইনভেস্টর এনএস প্রোগ্রাম আমরা অফার করে থাকি, যেখানে আমরা প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটের যত প্রোডাক্টগুলো আছে সবগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করে থাকি। আর রিসার্চের মধ্যে আমরা পুঁজিবাজারের সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করে থাকি। তবে আমি ইনভেস্টর এনএস প্রোগ্রামটা আমরা ফ্রি অফ কস্ট করি, আর অন্য যেগুলো করি সেগুলো বিশ্বাস করবেন কিনা সেটা একবারে নামে মাত্র। আমরা যে ফিটা চার্জ করি সেটা আপনাদের এন্টারটেনমেন্ট পারপাসে আমরা কি করি, সেই টাকাটা আমাদের খরচ হয়। এবং উই আর ট্রাইং আওয়ার লেভেল বেসড অ্যাকচুয়ালি টু অ্যাড ভ্যালু টু বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। এবং আই ডু বিলিভ পার্সোনালি, আমি একবারে স্ট্রংলি বিলিভ করি, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের জন্য যদি একটা জায়গায় যেখানে সবচেয়ে বেশি কাজ করা সেটা হচ্ছে নলেজ ডিসিমিনেট করা। হিউজ গ্যাপ, দ্য নলেজ হুইচ ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য নলেজ হুইচ এক্সিস্ট ইন আওয়ার মার্কেট, এখানে বিরাট একটা শূন্যতা আছে। এবং সেই জায়গাটা আমরা আসলে পূর্ণ করার জন্য, গ্যাপটা করার জন্য আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট কাজ করছে, এবং ফিউচার আমরা আশা করি যে আরো ভালো কাজ করব। জি প্লিজ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন করি। ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের একটা মাস্টার্স কোর্স চালু হওয়ার কথা, তো এটি কি চালু হয়েছে? করোনার কারণে আমি ঠিক সর্বশেষ জানি না। যদি চালু হয়ে থাকে এটা আসলে কাদের জন্য, এবং কিভাবে এখানে এই কোর্সে ভর্তি হলে তারা লাভবান হতে পারে, একটু যদি সংক্ষেপে বলেন। এটা আমি পার্শিয়ালি আগে বলেছি, তবে আপনাকে যদি আপনি সুযোগ দিয়েছেন আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের এখানে যে মাস্টার্স প্রোগ্রাম আমরা চালু করছি সেটা 2 ইয়ার্স এর একটা মাস্টার্স প্রোগ্রাম চালু করছি, এবং খুবই স্পেশালাইজড। এখানে যে কোর্সগুলো আছে খুবই, আমরা যখন আমরা এগুলো ডিজাইন করেছি আমরা চেষ্টা করেছি যে ক্যাপিটাল মার্কেটে একজন মানুষ কাজ করতে গেলে, এবং আজকে না কিন্তু আজ থেকে 10 বছর পরে কাজ করতে গেলে তার যে নলেজ প্রয়োজন হবে, আমরা চেষ্টা করেছি সেই সবগুলো কন্টেন্ট আমাদের এই মাস্টার্সের মধ্যে ইনক্লুড করার জন্য। এখন কারা করতে পারবে, সবার জন্য এটা ওপেন। যারা আন্ডার গ্রেড করেছে, যারা গ্রাজুয়েশন করেছে, আন্ডার গ্রাজুয়েশন করেছে, অনার্স পাস করেছে, তারা প্রত্যেকে ওখানে করতে পারবে। এখানে একটা, যেহেতু আমাদের এখানে সীমিত সংখ্যক আসন আছে, সেই কারণে আমাদেরকে একটা এডমিশন টেস্ট নিতে হবে। এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা অ্যাফিলিয়েশন নিয়েছি, এবং এখানকার ডিগ্রিটাতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি হবে। এটা বিআইসিএম এটা দিচ্ছে, কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন নিয়েছি আমরা, এবং উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আমরা এটা করেছি। এবং এই জন্য আমাদের যে চেয়ারম্যান মহোদয় এবং আমাদের যে নির্বাহী প্রেসিডেন্ট মহোদয় আছে, আমরা তাদের ঐকান্তিক প্রচেষ্টা এটা আসলে সম্ভব হয়েছে। আদারওয়াইজ এই 3 বা 4 মাসের মধ্যে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ডু দ্যাট। এবং আমরা এই প্রোগ্রামটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, এবং আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে জুলাইয়ের 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। কিন্তু আমরা জানেন যে
আনফরচুনেটলি আমরা যে এই লকডাউনে পড়ে যাব এটা আমাদের ইয়াতে ছিল না। তারপর আমরা চেষ্টা করবো যদি আমরা জুন মাসটাও যদি আমরা মে মাসের মাঝামাঝি থেকে যদি আমরা ফুল ফ্লেজে আমরা অফিস করতে পারি তাহলেও কিন্তু আমরা আশা করি যে আমরা খুবই মানে ডেডিকেটেড। আমরা আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি সাস্টেনেবল ফাইন্যান্সের উপর, যেখানে লকডাউন ছিল তখন আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি 6 এবং 7 তারিখে। সো আমাদের শুধুমাত্র এখন তো অফিসে যাওয়াটাই গভর্নমেন্ট করতে গিয়ে আছে, যখন মানে ছুটি ঘোষণা করেছে বলা যায়। সো আমরা আশা করি যে আমরা জুলাই 4 তারিখ থেকে আমাদের যে মাস্টার্সের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে পারবো, চালু করতে পারবো, এবং ওখানে আমরা একটা ভালো একটা রেসপন্স পাবো। এবং এই মাস্টার্স যারা করবেন তারা পুঁজিবাজারে একবারে টপ লেভেলগুলোতে যারা আছেন সেই সমস্ত পজিশনে কাজ করতে গেলে যে নলেজ দরকার সেই নলেজগুলো আমরা এই মাস্টার্স থেকে পাবে। এবং আমরা আশা করি যেহেতু আমাদের এটা একটা সরকারি প্রতিষ্ঠান, হয়তো এমন হবে যে 4 থেকে 5 বছর পরে এমন হতে পারে 4 থেকে 5 বছর পরে এমন হতে পারে যে কেউ যদি পুঁজিবাজারে কাজ করতে চায় পার্টিকুলারলি ওই সমস্ত পজিশনে এই মাস্টার্স ডিগ্রি তাকে করে আসতে হবে, এমন হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমরা যেহেতু আজকে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি, আপনি যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মিউচুয়াল ফান্ডের রুলস 2001 এর যদি আপনারা দেখেন, ওখানে একটা দাঁড়ায় আছে যে মিউচুয়াল ফান্ডকে আপনি পপুলারাইজ করতে হবে। আপনি দেখুন মিউচুয়াল ফান্ডকে অনেকে জানে না এটা কি জিনিস। আমার পরিচিত অনেকেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছে, বলে যে এটা কি জিনিস, আমি কোথায় ইনভেস্ট করলাম, সে কিন্তু জানে না। এখন পপুলারাইজ করার জন্য আমাদের এই ইয়াতে বলা আছে যে এই কোম্পানিগুলো কি করতে পারে, সে সেলস এজেন্ট মানে নিয়োগ করতে পারে, তাকে কমিশন দিবে, সে যদি ফান্ড এনে দেয় তাকে কমিশন দিবে। এখন হু উইল ওয়ার্ক অ্যাজ এ সেলস এজেন্ট, কে সেলস এজেন্ট হিসেবে কাজ করবে তার তো একটা মিনিমাম নলেজ থাকতে হবে। ওখানে স্পষ্ট বলা আছে যদি কেউ সেলস এজেন্ট হিসেবে কাজ করতে চায় মিউচুয়াল ফান্ড কালেক্ট করার জন্য, আপনাকে তো মোটিভেট করতে হবে। ইন্ডিভিজুয়াল মার্জিনাল ইনভেস্টরকে কি মোটিভেট করতে হবে, ভাই তুমি মানি মার্কেটে টাকা রেখো না, তুমি এখানে আমার এখানে দাও, আমি তোমাকে বেশি রিটার্ন দিব, এখানে ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে, রিস্ক নাই, এখানে খুবই প্রফেশনাল লোকজন আছে। তাহলে এই কথাগুলো তাকে নিজে বুঝতে হবে আগে। সেই জন্য আমরা একটা ট্রেনিং দিয়ে তাকে সার্টিফিকেট দিলে দেন সে ওখানে কাজ করতে পারবে। দ্যাট মিনস বিআইসিএম এর কিন্তু একটা ম্যান্ডেট অটোমেটিক্যালি এই মিউচুয়াল ফান্ড এরিয়াতে আছে। এবং আমরা আশা করি নিয়ার ফিউচারে আমাদের যে অন্যান্য যে ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রিগুলো কি হবে, কিছু কিছু জায়গায় ওটা ম্যান্ডেটরি করে দেওয়া হবে। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ লাইক দ্যাট ইউ নিড দিস ডিগ্রি ফ্রম বিআইসিএম, বিকজ বিআইসিএম কেন বলবো, বিআইসিএম ইজ দ্য অনলি ওয়ান ইনস্টিটিউট যারা এখানে স্পেশালাইজড। জি প্লিজ। জনাব হাওলাদার আমাদের একটি প্রশ্ন করেছেন যে কম লভ্যাংশ দেয় মিউচুয়াল ফান্ড গুলো, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, এখানে একটা ডিলেমা ছিল। এখানে একটা মানে আমি বলবো যে এখানে রেগুলেটর লাস্ট 10 ইয়ার্সে যদি আমরা রেগুলেটরের যদি মুভমেন্ট গুলো দেখি, এখানে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। ফার্স্টে বলা ছিল ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে, তারপর বলা হয়েছিল না যে ক্যাশের সাথে রিইনভেস্টমেন্ট ইউনিটও দিতে পারবে। এখন আপনি শুধুমাত্র ক্যাশই দিতে হবে, আপনাকে রিইনভেস্টমেন্ট ইউনিটটা এখন আর অ্যালাউ আপনাকে করবে না, আপনাকে ক্যাশ দিতে হবে। তবে বলা আছে ওখানে মিউচুয়াল ফান্ডের যে রুলস 2001 এ স্পষ্টভাবে বলা আছে যে আপনার যদি 1 টাকা ইনকাম হয় তাহলে আপনাকে 70 পয়সা মিনিমাম আপনাকে ডিভিডেন্ড দিতে হবে। আপনাকে 1 টাকার মধ্যে 70 পয়সা আপনাকে ডিভিডেন্ড দিতে হবে, ওটা স্পষ্ট বলা আছে। এখানে আপনার রিইনভেস্টমেন্ট ইউনিট দেওয়ার সুযোগ নেই। কেন রিইনভেস্টমেন্ট ইউনিট দিবে? এটা আসলে কোনো অবস্থাতে এটা থাকা উচিত না, এটা কোথাও নাই, আপনি বিশ্বের কোথাও আপনি পাবেন না রিইনভেস্টমেন্ট ইউনিটের কনসেপ্ট। আপনি যদি বেটার কোনো মার্কেটে যান, কারণ হচ্ছে আমি জানি কোম্পানির ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন, বিকজ কোম্পানি তো গোয়িং কনসার্ন প্রিন্সিপালটা ফলো করে। কোম্পানি একটা লং টার্মের জন্য একটা কোম্পানি আসে। আপনি যদি স্কয়ার ফার্মা বা ব্যাক মানে অন্য একটা কোম্পানি যদি আপনি বলেন, সে তো একটা আমরা জানি না যে কোম্পানিটা কখন বন্ধ হবে, কারণ ওরা কি হয় জেনারেশন আফটার জেনারেশন এই কোম্পানিগুলো চলতে থাকে। কিন্তু যে মিউচুয়াল ফান্ড আমি জানি যে আজ থেকে 10 বছর পরে এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেই মিউচুয়াল ফান্ডটা আমি কিভাবে আমি এখানে তাকে কন্টিনিউ করতে দিতে পারি যে তুমি এখানে রিইনভেস্টমেন্ট ইউনিট তুমি এখানে ইস্যু করো এবং সেই রিইনভেস্টমেন্ট ইউনিট তোমার আস্তে আস্তে বাড়বে। এটা করেছে বিভিন্ন মোটিভস থেকে করেছে, সেটা আমরা এখানে আসলে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এটাকে আমি বলবো যে কিছু কিছু জায়গায় এটা মিস ইউজ হয়েছে, বিকজ ওদের ওই ফান্ডের যে ভ্যালু সেই ভ্যালুর উপর তো আপনার ওরা কমিশনটা পায়। এখন যদি আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে তো এটা হচ্ছে না, ওদের ওইভাবে বললে প্রফিটটাও বেশি হয়। কিন্তু এটা প্র্যাকটিসটা এটা গুড প্র্যাকটিস না, রিইনভেস্টমেন্ট ইউনিট ইজ নট এ গুড প্র্যাকটিস। আমাকে আপনি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিবেন, দ্যাটস অল। এবং এটা এখন বাংলাদেশে আমরা অনেক সময় বলি যে মানুষের মধ্যে নলেজ আসলে বেড়েছে কিনা। আমি যেহেতু ক্যাপিটাল মার্কেটের সাথে আমার একটা ইনভলভমেন্ট আছে, এখানে পড়াচ্ছি, এছাড়া আমি ব্যক্তিগতভাবে আমার একটা ইনভলভমেন্ট আছে লাস্ট 20 ইয়ার্সে। আমি দেখেছি 10 বছর আগে মানুষ স্টক ডিভিডেন্ড অনেক বেশি প্রেফার করতো, এবং যিনি আসছেন এই যে শাকিল রিজভী ভাই যে আসছেন, আমি ওনার অনেক টক শোতে আমি দেখেছি, এবং উনি তখন বলতেন যে আসলে
উনি ক্যাশ ডিভিডেন্ডকে উনিও নিজে অনেক জায়গায়, ক্যাশ ডিভিডেন্ড ইজ এ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড ইজ নট এ ডিভিডেন্ড। আমি অনেক জায়গায় গিয়েছি দেশের বাইরে, এবং যখন সেখানে বলার চেষ্টা করেছি যে আমাদের এখানে তো স্টক ডিভিডেন্ড, বলছি এটা আবার কিভাবে হয়, ওই স্টক ডিভিডেন্ড, তুমি ক্যাশ ডিভিডেন্ড দিবা, তুমি স্টক ডিভিডেন্ড এটা বইয়ে আছে ঠিক আছে, কিন্তু এটা তো বিনিয়োগকারী কোনো লাভ হলো না। 10% স্টক দিয়েছে, প্রাইস অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে বিনিয়োগকারী তো কোনো লাভ হলো না। সুতরাং আমি বলবো কোম্পানিগুলোর ক্ষেত্রেও স্টক ডিভিডেন্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে এখন, এবং দেখবেন এখন ক্যাশ ডিভিডেন্ডকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ ক্যাশ ডিভিডেন্ড ইজ এ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড নাথিং বাট ইস্যু অফ এ পেপার। আপনার কাছে 10টা পেপার আছে, এখন 10% স্টক ডিভিডেন্ড দিলে কালকে আপনার কাছে 11টা পেপার হয়ে যাবে, কিন্তু আপনার শেয়ার প্রাইসটা 1 টাকা থেকে 90 পয়সায় চলে আসবে, তাহলে আলটিমেটলি তো আপনার কোনো লাভ হচ্ছে না। সো ক্যাশ ডিভিডেন্ডটা এখন আমরা যে মিউচুয়াল ফান্ডে যেটা আছে, ক্যাশ ডিভিডেন্ড আমরা এখন করছি, আমাদের বি সেক্টর যে রুলস, ওনারা ক্যাশ ডিভিডেন্ডটা এখন আপনারা দিচ্ছে। আপনারা যদি লাস্ট কয়েক বছর দেখেন সবাই ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, মানে 20 এবং 21 যদি আপনারা দেখেন, 19 সালে এটা হয়েছে। জি প্লিজ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনার কাছে জানতে চাইবো, যে আমরা মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া চ্যানেলগুলো খুললে যে মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন পর্যন্ত দেখি, যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করা হয়, কিন্তু বাংলাদেশে সেভাবে কখনোই মিউচুয়াল ফান্ড এই সেক্টর নিয়ে তেমন একটা আলোচনাও দেখি না, বিনিয়োগের ক্ষেত্রেও তেমন উৎসাহিত করা হয় বলে আমার জানা নেই। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, আসলে বিশ্বের অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ডে কে কতটা গুরুত্ব সহকারে দেখা হয়, বা পার্শ্ববর্তী দেশ ভারতে সম্পর্কে যদি একটু আমাদের বিনিয়োগকারীদের বলেন যে সেখানে এত জনপ্রিয় কেন এই মিউচুয়াল ফান্ড? আমি যদি সবার আগে যদি বলি তাহলে আমি বলবো যে ওখানে মিউচুয়াল ফান্ড যারা চালায়, মানে বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে, দে আর ভেরি মাচ প্রফেশনাল, এক্সপার্ট, এবং ওরা গুড গভর্নেন্স ফলো করে। আপনি যদি আইপিএলটা দেখেন, আইপিএল যখন চলছে, আমি কালকে না পরশু দেখছিলাম, ওখানে মিউচুয়াল ফান্ডে বিজ্ঞাপন আসছে। ক্যান ইউ ইমাজিন আইপিএল এ যদি আপনি বিজ্ঞাপন দিতে হয় কি পরিমাণ পয়সা তাকে খরচ করতে হয়? দ্যাট মিনস একটা মিউচুয়াল ফান্ড সেই কি পরিমাণ পয়সা দিয়ে ওখানে বিজ্ঞাপনটা দিচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ওদের ওখানে সাইজটা যে বললাম, ওই যে 24 লক্ষ কোটি টাকা মিউচুয়াল ফান্ড ওদের ওখানে আছে, কোম্পানি আছে 48টা, তো চেষ্টাই করবে মার্কেটটাকে কতটুকু মার্কেট শেয়ার ওরা ক্যাপচার করতে পারে। এবং আমার কিছু ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে, আমি তাদের সাথে কথা বলে দেখি যে ওরা যদি জবে ঢুকে কিছু টাকা যদি হয়, ওরা সবার আগে মিউচুয়াল ফান্ড কিনে, সেখান থেকে কিছু প্রফিট করে ওরা মার্কেটে ঢুকে, সেখান থেকে আরো কিছু প্রফিট করে, দেন ওরা কি করে একটা কার কিনে বা অন্যান্য অ্যাসেট গুলো কিনতে। ওরা যদি প্রথমে কোনো অ্যাসেট কিনে, মানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান দে পারচেজ মিউচুয়াল ফান্ড, বিকজ ওরাকে ট্রাস্ট করে যে ওখানে আমি টাকাটা যদি রাখি, এট দ্য এন্ড অফ দ্য ডেতে আমি একটা ভালো রিটার্ন পাবো। এখন ওই যে আমি বললাম বাংলাদেশে মিউচুয়াল ফান্ড আছে আপনার 12-15 হাজার কোটি টাকা, যেটা আমার মার্কেট ক্যাপিটালাইজেশনের 3%। আমি আপনারা মানে জেনে আশ্চর্য হবেন, হংকং যদি মানে আপনি অন্যান্য কান্ট্রিগুলো দেখেন কি পরিমাণ তাদের মিউচুয়াল ফান্ডের যে তাদের যে প্রপোর্শন, আমি একটু আগে তো বললাম যে আমার জিডিপির 1%-এর চেয়ে কম, আর সেখানে অন্যান্য দেশগুলোতে 100%-এর বেশি, বিকজ ওরা এনশিওর করেছে যে মানি ইজ ইন ইউর পকেট অ্যান্ড মানি ইজ ইন মাই পকেট, দেয়ার ইজ নো এনি ডিফারেন্স। তোমার পকেটে টাকাটা যা থাকবে, আমার পকেটে টাকাটা মোটামুটি সেফ, বাট আমি তোমাকে একটা হ্যান্ডসাম একটা কি করবো, তোমাকে রিটার্ন দিব এট দ্য এন্ড অফ দ্য ডে। By diversification, by using my expertise, knowledge, all the things, I will try my level best, maintaining all the compliance rules and regulation. I will try to give a very handsome তবে আমি শুধুমাত্র বাংলাদেশের মিউচুয়াল ফান্ড যারা চালায়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা চালায়, তাদেরকে যদি আমি দোষারোপ করি তাহলেও কিন্তু হবে না। আপনি যদি একটু ভালোভাবে যদি দেখেন, 2010 সাল থেকে একটু খেয়াল করে দেখেন, 2010 সাল থেকে যদি আমি আজকেরও যদি আমি মার্কেটের যদি ইন্ডেক্সটাকে যদি আমি নেই, তাহলে একটু দেখুন তো কোনো ধরনের কোনো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয়েছে? আমাদের মার্কেট কিন্তু লাস্ট 1 বছরের মার্কেটটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি যদি তারপরে এখনো পর্যন্ত আমাদের এখানে ইন্ডেক্সটা যে অবস্থায় আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, গত 10 বছরে আমার জিডিপির সাইজ কতটুকু বেড়েছে? প্রত্যেক বছর 7%, গভর্নমেন্ট বলছে 8%, IMF এবং বিশ্ব ব্যাংকও কিন্তু 7%-এর নিচে বলছে না, এবং এভারেজ 6%-এর চেয়ে বেশি। এখন 6%-এর চেয়ে বেশি যদি মানে কিউমুলেটিভ ওয়েতে যদি একটা ইকোনমি যদি গ্রো করে, 100 টাকার ইকোনমিটা কিন্তু 200 টাকা হয়ে গেছে। কিন্তু আমার মিউচুয়াল ফান্ড বাড়বে কোত্থেকে? যদি আপনার মিউচুয়াল ফান্ড কিভাবে বেটার পারফর্ম করবে যদি আমার ক্যাপিটাল মার্কেট যদি বেটার পারফর্ম না করে? আমার তো ক্যাপিটাল মার্কেট 2010 সালেও, ইফ আই এম নট রং, 4 লাখ কোটি টাকা ছিল, আর আজকেও কিন্তু আমার ক্যাপিটাল মার্কেট সাইজ যদি দেখেন ওই একই জায়গায় আছে, কারণ কিছু নতুন নতুন কোম্পানি আসে, সেগুলো হওয়ার কারণে এই হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে যদি দেখেন, তাহলে ওরা প্রফিটটা করবে কোত্থেকে?
ওরা তো প্রফিটটা করবে ক্যাপিটাল মার্কেট থেকে। এখন ক্যাপিটাল মার্কেট যদি বিয়ারিশ ট্রেন্ডে থাকে, যেটা আমরা লাস্ট ইয়ার পর্যন্ত আমরা দেখেছি, তাহলে হাউ কাম ইট ইজ পসিবল বাই দেমসেলভস টু আর্ন এ প্রফিট ফ্রম হোয়ার দে ক্যান ডিক্লেয়ার ভেরি গুড ডিভিডেন্ড টু আওয়ার ইউনিট হোল্ডার্স। সো আমরা আশা করি, এবং এই কারণে দেখবেন গত এক বছরে মার্কেট যখন বেড়েছে ফর এক্সাম্পল 20%, আপনি দেখবেন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে 25 থেকে 30%। দেখবেন ওরা কিন্তু মার্কেটের চেয়ে বেশি কিন্তু ওরা কি করেছে, আর্ন করেছে। সো দেয়ার ইজ এ হিউজ পটেনশিয়ালিটি, এবং মার্কেট তো ডেফিনেটলি মার্কেটের সাইজ অনেক বেড়ে যাবে। আর মার্কেটের সাইজ বললে মিউচুয়াল ফান্ডের ওখানে একটা বিরাট একটা জায়গা হবে, কম্পিটিশন, হেলদি কম্পিটিশন ডেভেলপমেন্ট হবে। তখন আমার কাছে মনে হয় যে ওখানে একটা বেটার কিছু আমাদের জন্য ওয়েট করছে। অনেক ধন্যবাদ। এরপর অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটি শক্তিশালী বাজার গঠনে আসলে মিউচুয়াল ফান্ড কতটা গুরুত্বপূর্ণ? শক্তিশালী বাজার যদি বলি, আমি যদি বলি যে মার্কেট স্টেবিলাইজ যদি আপনি করতে চান, মার্কেটকে যদি আপনি স্টেবিলাইজ করেন, তাহলে কে স্টেবিলাইজ করবে? মার্কেটকে স্টেবিলাইজ করতে হলে কারা স্টেবিলাইজ করবে? মার্কেটকে স্টেবিলাইজ করতে হলে তো ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারাই তো স্টেবিলাইজ করবে। স্টেবিলাইজেশন মানে কিন্তু মার্কেটকে সবসময় সাপোর্ট দেওয়া না। মার্কেট যখন ওভারহিটেড হয়ে যাবে তখন সাপ্লাই সাইডটা স্ট্রং করবে। কারা করবে? মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তো পারবে না, তাদের কাছে তো ওই পরিমাণ শেয়ার নেই। কারা করবে? ইনস্টিটিউশনাল ইনভেস্টররা করবে, এবং মিউচুয়াল ফান্ডের যারা মানে অ্যাসেট ম্যানেজার কোম্পানির কাছে হিউজ তাদের কাছে সিকিউরিটিজ থাকে, সেটা ওরা মার্কেটে সেল করে ওটাকে মার্কেটটাকে ওরা কি করবে? স্টেবিলাইজ করবে, মার্কেটটাকে একটু ইয়ে করার চেষ্টা করবে, কুল ডাউন করার চেষ্টা করবে যখন মার্কেট যখন বুলিশ ট্রেন্ডে থাকে। ঠিক একই যখন মার্কেটটা যখন বিয়ারিশ ট্রেন্ডে, মার্কেটে যখন ক্রমান্বয়ে কমতে থাকে, তখন কিন্তু ওই ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারাই কিন্তু ওই শেয়ারটা আবার বাই করে ইয়ে করবে। কিন্তু আনফরচুনেটলি আমার একটা পেপারও পাবলিশড হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা দেখেছি আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের যেরকম বিহেভিয়ার থাকা উচিত, যেরকম বিহেভ করা উচিত, তারা দেখা যায় আনফরচুনেটলি আমার যে মার্জিনাল ইনভেস্টর, ব্যক্তি বিনিয়োগকারী যেমন, তাদের মতো তারা আচরণ করছে। তারাও দেখা যায় কি সানডেতে কিনে টুইসডেতে সেল করা চিন্তা করছে। তাহলে এই মার্কেটটাকে কিভাবে স্টেবিলাইজ করবেন? এখন কি সবার একটা প্রেশার থাকে, বলে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সাথে আমি কথা বলেছি, তাদের একটা প্রেশার থাকে 2 টাকা বাড়লে বিক্রি করতে হয়, বিকজ তাদেরও যারা টপ লেভেলে ম্যানেজমেন্ট আছে তাদের কাছে ওদের জবাবদিহি করতে হয়। তাহলে এখন কাজটা করবে কে? এখন আমার এখানে তো যে মিউচুয়াল ফান্ডের যে সাইজ, এই 12,000 কোটি টাকা দিয়ে আপনি 5 লাখ কোটি টাকার যে মার্কেট, সেই মার্কেটকে আপনি কিভাবে কি করবেন? 3% দিয়ে তো আপনি 97%কে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে কন্ট্রোল করতে হলে আপনাকে ডেফিনেটলি এটাকে 30% নিয়ে যেতে হবে, 30% নিয়ে যেতে হবে। দ্যাট মিনস এখন যদি 5 লাখ কোটি টাকা হয়, তাহলে 1,50,000 কোটি টাকার মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রি আমাদেরকে এখানে করতে হবে। এবং যারা রিলিজিয়াসলি কাজ করবে মার্কেট ডেভেলপমেন্টের জন্য, একই সাথে তার ইউনিট যারা কিনেছে তাদেরকে যেন বছর শেষে কি করতে পারে, সে একটা ভালো ডিভিডেন্ড দিতে পারে। দেখুন, আপনার যদি গরু থাকে সেখান থেকে আপনি মিল্ক পাবেন, মুরগি থাকলে সেখান থেকে আপনি এটা পাবেন, কিন্তু আপনি যদি মার্কেট যদি আপনার কাজ না করে সেখান থেকে আপনি পাবেন না। এখন আমাদের এখানে প্রবলেমটা হয়েছে কি, খুবই শর্ট টার্ম ওরিয়েন্টেড আমরা ইনভেস্টমেন্ট গুলো করি, যে কারণে দেখবেন কোনো কারণ ছাড়া মার্কেট বাড়ে, কোনো কারণ ছাড়া মার্কেট কমে। মার্কেটে কোনো কনফিডেন্স নাই, মার্কেটে কোনো ধরনের কোনো কনফিডেন্স নাই। কনফিডেন্স থাকলে দেখবেন যে আবার কারণ ছাড়াই মার্কেট বাড়ছে। আপনি একটু খেয়াল করে দেখেন কি, মানে এবার যে মার্কেটটা আমরা রমজান মাসে আমরা যেটা দেখছি, এটা কিন্তু আনইউজুয়াল। মানে আপনি আনইউজুয়াল বলছি এই কারণে, এটা পজিটিভ সেন্সে আমি বলছি। ডিউরিং দ্য রমাদান লাস্ট 20 ইয়ার্স আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসে ম্যাক্সিমাম 70% ইয়ার আমি দেখেছি মার্কেটটা একটু বিয়ারিশ ট্রেন্ডে থাকে, মার্কেটটা মুভমেন্ট কম হয়, একটু ডাউনওয়ার্ড থাকে, ঈদ উপলক্ষে মানুষের একটু পয়সা টয়সার দরকার হয়। এই এর সাথে যুগ হয়েছে আমাদের এই ভয়াবহ কোভিড-19 লকডাউন। তারপরে কিন্তু মার্কেটে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কনফিডেন্সের কোনো অভাব নাই, কিন্তু অভাবটা আছে কি, একটু নলেজের অভাব আছে। একই সাথে আমাদের যারা আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর সোফার যে যতটুকু আমরা আছি, আমাদের তো আনফরচুনেটলি আমাদের এখনো মার্কেটটা মার্জিনাল ইনভেস্টররাই এখনো পর্যন্ত মার্কেটটাকে ইয়ে করে কন্ট্রোল করে। ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সব পরিমাণটা কম, মার্জিনাল ইনভেস্টরদের পরিমাণটা এখনো পর্যন্ত বেশি আনফরচুনেটলি। সো ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পরিমাণও বাড়াতে হবে। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টর বাড়াতে হলে কি করতে হবে, আপনাকে মার্কেটে ভালো শেয়ার নিয়ে আসতে হবে। আপনাদের একজন ইনস্টিটিউটকে বলতে পারেন না XYZ কোম্পানির শেয়ার কিন্তু যারা ডিভিডেন্ড দেয় না, যাদের গুড গভর্নেন্স নাই, যাদের প্রোডাকশন নাই, যারা আপনার বিভিন্ন জায়গায় ফাইন খেয়েছে, কোনো প্রসপেক্ট নাই, তাহলে আপনি যদি ভালো কোম্পানি নিয়ে আসেন, ফর এক্সাম্পল
অনেকগুলো কোম্পানি আছে দেখেন, এমএনসি কোম্পানি, তাদের ওখানে কি হয় স্পন্সরদের কাছে শেয়ার, নতুবা ইনস্টিটিউটের কাছে শেয়ার। সো আপনি কিছু গুড কোম্পানি নিয়ে আসতে হবে, যেমন একটা কোম্পানি আপনাদের হিউজ পরিমাণে একটা কোম্পানি আসছে এই বিসেক আসার পর, আপনি দেখেছেন রবি আসছে এবং অনেকগুলো কোম্পানি আসছে, সেই কোম্পানিগুলো কিন্তু বেটার পারফর্ম করছে। এই যে লাস্ট যে 8 থেকে 10টা যে আপনার যে নতুন যে কোম্পানিগুলো আসছে এগুলো কিন্তু বেটার পারফর্ম করছে। কোনোটাই কিন্তু আপনার ফেস ভ্যালু বা তার যদি সে যদি বুক বিল্ডিং মেথডে আসে, তার যে ইস্যু প্রাইসের নিচে নাই, তাহলে আপনাকে কি করতে হবে, সাপ্লাই সাইডটা স্ট্রং করতে হবে, ভেরি গুড শেয়ার দিয়ে। ভালো শেয়ার যদি সাইডটা স্ট্রং করেন, সাথে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা যদি একটু বেড়ে যায়, আর আমি যেটা বললাম যে 30% জায়গায় আপনাকে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি বন্ড মার্কেট ডেভেলপ করে না যাই করেন, আপনি মিউচুয়াল ফান্ডটাকে 30% অফ টোটাল মার্কেটে আপনাকে নিতে হবে। যদি আপনি 1,50,000 কোটি টাকা যদি আপনি মিউচুয়াল ফান্ডের সাইজ করতে পারেন, এখন আছেন আপনি 15,000 কোটি টাকা আছেন, এটা যদি নিয়ে যেতে পারেন, তাহলে মার্কেট আপনি যেটা চাচ্ছেন যে মার্কেটে একটা ডেভেলপমেন্ট, মার্কেটের স্টেবিলিটি, মার্কেটের গ্রোথ, আপনি পাশের দেশে দেখেন আমাদের ইন্ডেক্স যখন 8,000, ওদের ইন্ডেক্স ছিল 6,000 বা 7,000, সেই ইন্ডেক্স এখন হয়ে গেছে 45,000, 50,000। কই, ওদের চেয়ে আমাদের ইকোনমি, অমর্ত্য সেন যেটা বলেছে যে ওদের ইকোনমিক প্যারামিটার গুলো সবগুলো আমাদের দেশে ভালো, প্রত্যেকটা প্যারামিটার আমাদের ইন্ডিয়ার চেয়ে আমাদের বেটার। তাহলে আমাদের একটা জায়গায় আমরা আছি, আমাদের ক্যাপিটাল মার্কেটটা কিন্তু আমরা সেভাবে কিন্তু কি করতে পারিনি, আগাতে পারিনি, আমাদের মার্কেট ক্যাপিটাল মার্কেটের সাথে যেতে পারেনি, যে কারণে আমাদের যে মার্কেটের যে ক্যাপিটালাইজেশন এবং জিডিপির সাথে তার যে প্রপোর্শন সেটা কিন্তু দিন দিন কমছে। 20%-এর নিচে এখনো আমরা আছি। মার্কেট ক্যাপিটালাইজেশন 5 লাখ কোটি টাকা আমাদের, তাহলে আমাদের যদি টোটাল ইকোনমিক সাইজ যদি 33 লাখ 34 লাখ কোটি টাকা হয়, তাহলে কিন্তু আমরা 5%-এর চেয়ে কিন্তু মানে আমরা কিন্তু 20%-এর নিচে কিন্তু আমরা আছি। যেখানে হংকং হচ্ছে 200%, হংকং এ মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে তার জিডিপির 200%, শ্রীলঙ্কায় 80%, ইন্ডিয়াতে 80%, পাকিস্তানে 80%, 90%। তাহলে আমরা মার্কেটের সাইজটা কিন্তু আমাদের ফিউচারে ডেফিনেটলি বাড়বে, যেহেতু একটু কনফিডেন্স আসছে, নতুন নতুন অনেকগুলো কোম্পানি আসছে। অনেকে আমরা ডাউট ছিলাম যে এতগুলো কোম্পানি আসছে, মার্কেট নিতে পারবে কিনা, আদৌ নিতে পারবে কিনা। আপনি যদি গুড কোম্পানি আনেন তাহলে মার্কেট নিতে পারবে, পয়সা আছে, কারণ এই পয়সা, এই যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, 7% গ্রোথ রেট, তাহলে এই পয়সা যাচ্ছে কোথায়? পয়সা আসবে মার্কেটে, পয়সা মানুষের কাছে আছে। আপনাকে শুধু এনশিওর করতে হবে গুড গভর্নেন্স, যেটা এখন আমাদের কাছে মনে হচ্ছে দিন দিন এটা হচ্ছে, মানুষের মধ্যে নলেজও ডিসেমিনেট করছে, বিআইসিএম এই জায়গায় কাজ করছে। আমার কাছে, আমি খুবই আশাবাদী বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে ইন ফিউচার। অনেক ধন্যবাদ। আসলে আজকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। মিউচুয়াল ফান্ড আসলে একটা বিশাল সেক্টর, এই সেক্টর নিয়ে আসলে আলোচনা করলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বিনিয়োগকারীদেরও জানার আছে। আমাদের আসলে এক অনুষ্ঠানে এত